আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আপনারা অলরেডি জানেন যে পয়লা ফেব্রুয়ারি 2026 থেকে সবাইকে আইএলটিএস অন কম্পিউটার অর্থাৎ কম্পিউটার ফরম্যাটে টেস্টটি দিতে হবে। সো এই সাডেন নোটিশটা আসার কারণে আমরা যারা পেপার বেসডে প্রস্তুতি নিচ্ছিলাম তাদেরকে যে ফরম্যাটে অভ্যস্ত সেটিকে বাদ দিয়ে নতুন ফরম্যাটে অভ্যস্ত করার জন্য নিজেকে রেডি করতে হবে। তো ভিডিওটি মেক করার কারণ হচ্ছে আমি নিজেও প্রথমে আমার প্রস্তুতি পেপার বেস দিয়ে শুরু করি এবং পরবর্তীতে আমি কম্পিউটার বেসডে সুইচ করি। এই কম্পিউটার ফরম্যাটে সুইচ করার সময় আমি যে প্রবলেমগুলো ফেস করেছিলাম সেগুলো নিয়ে আজকে ডিসকাস করব, যেন আপনারাও যারা পেপার বেস থেকে নিজেদেরকে কম্পিউটার ফরম্যাটে সুইচ করতেছেন তাদের যেন ট্রানজিশনটা ইজি হয়। কম্পিউটার ফরম্যাটে যখন আপনি আসবেন সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটি আপনার লাগবে সেটি হচ্ছে টাইপিং স্পিড। কিন্তু শুধু টাইপিং স্পিডই কি আপনাকে এই ফরম্যাটে প্রিপেয়ার করার জন্য যথেষ্ট কি না সেটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং আমি বলবো শুধুমাত্র টাইপিং স্পিড আপনাকে এই ফরম্যাটে এগিয়ে রাখবে না। যাদের এই ফরম্যাটে নিজস্ব কোনো অভিজ্ঞতা নেই তারা মূলত মনে করেন যে শুধুমাত্র টাইপিং স্পিড ঠিক করার মাধ্যমেই একজন এই ফরম্যাটের জন্য রেডি হয়ে যাবে, যেটা একটি ভুল ধারণা। বিভিন্ন গ্রুপে আমি দেখলাম যে অনেকে জিজ্ঞেস করেন কিবোর্ড দেখে দেখে টাইপ করব, এইভাবে টাইপ করলে হবে কিনা। অ্যাকচুয়ালি আমরা যদি দেখে দেখে টাইপ করি আমাদের টাইপিং স্পিড খারাপ হয় না, কিন্তু যদি আপনি দেখে দেখে টাইপ করেন বিভিন্ন সেকশনে বিভিন্ন মডেলে আপনি টাইম পাবেন না আনসারগুলো করার জন্য। আর আমরা যখন কোনো একটি অডিও লিসেনিং টেস্টের ক্ষেত্রে শুনি সেক্ষেত্রে দেখবেন আমরা কয়েকটি কাজ একই সাথে করি। প্রথমত হচ্ছে আমরা অডিওটি শুনি, অর্থাৎ অডিওটি শোনার পরে আমরা মিনিং আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করি, দেন একই সাথে আমরা আমাদের উত্তরগুলো লিখে ফেলি। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ব্রেন এবং হচ্ছে আমাদের হাত, চোখ সবকিছু সাইমালটেনিয়াসলি একসাথে কাজ করে। যদি আপনি দেখে দেখে টাইপিং করেন সেক্ষেত্রে আপনার যে অডিওটি লিসেনিং করার যে মনোযোগ সেটি নষ্ট হবে, পাশাপাশি আপনার মিনিং এর যে ক্যাপাবিলিটি সেটিও হ্যাম্পার হবে, অ্যান্ড আলটিমেটলি আপনি উত্তরগুলো সাথে সাথে লিখতে পারবেন না। লিসেনিং টেস্টের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটি সেটা হচ্ছে আপনি আপনার আনসার শিটে কি লিখে এসেছেন। এই জন্য যে স্কিলটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে টাচ টাইপিং। টাচ টাইপিংটা হচ্ছে কিবোর্ডে হাত বসিয়ে যে টাইপিংটা প্র্যাকটিস করি সেটি হচ্ছে টাচ টাইপিং। আমি আপনাদেরকে এখন দেখাবো, যেমন এইখানে একটি ইমেজ আপনারা দেখতে পাচ্ছেন। এখানে হাত বসিয়ে আমরা টাইপিং করে থাকি এবং এই টাইপিং এর যে সুবিধাটা হচ্ছে আপনি হচ্ছে লেটার নিয়ে যদি চিন্তাও না করে আপনার আঙ্গুলগুলো অটোমেটিক্যালি টাইপ করে ফেলবে। সো লেখার ক্ষেত্রে আমাদের যেটা হয়, আমরা কোনো একটা লেটার লেখার ক্ষেত্রে কিন্তু আমাদের ব্রেনের তেমন একটা চিন্তা করতে হয় না, তেমন একটা ভাবতে হয় না। এটাকে বলতে পারেন যে মাসল মেমোরির মতো। সো আমরা যখন কোনো কিছু লিখি অটোমেটিক্যালি আমরা লিখে ফেলি, এটার জন্য ব্রেনের আলাদা করে চিন্তা ভাবনা করতে হয় না। একইভাবে টাইপিং এর ক্ষেত্রে যেটা হয়, আপনি যদি টাচ টাইপিংটা যদি জানেন আপনার ব্রেনের আলাদা করে চিন্তা করতে হবে না আনসার লেখার ক্ষেত্রে, এবং এই স্কিলটি খুবই গুরুত্বপূর্ণ। আদারওয়াইজ আপনি লিসেনিং পার্টটাতে খুবই স্ট্রাগল করবেন। আপনি যদি দেখে দেখে যদি টাইপিং করার চিন্তা করে থাকেন সেটি বাদ দেন, বাদ দিয়ে আপনার টাইপিংটাকে একটু ইমপ্রুভ করুন। আর লিসেনিং কিন্তু আপনার জন্য থেমে থাকবে না। টাইপিংটা কঠিন একটা বিষয় আমি বলবো না, এটা খুবই ইজি একটা বিষয়। আপনি ইজিলি নিজেকে এর জন্য প্রিপেয়ার করতে পারবেন। ইউটিউবে অনেক ভিডিও পাবেন যেখানে এই টাচ টাইপিং নিয়ে ডিসকাস করা হয়েছে, কিভাবে আপনি হাত বসাবেন, কোন লেটারটা কোন আঙ্গুলের মাধ্যমে আপনি ইজিলি টাইপ করতে পারবেন সেগুলো গাইড করা রয়েছে, এবং আমি বলবো এটা গাইডের থেকে প্র্যাকটিসের উপর বেশি নির্ভরশীল। যেমন আমরা ছোটবেলা থেকে রাইটিং অনেক প্র্যাকটিস করেছি, অর্থাৎ অনেকবার লিখেছি। সো আমাদেরকে চিন্তা করতে হয় না ক লিখতে বা এই লিখতে কি কি স্টেপ ফলো করতে হয়। ঠিক একইভাবে যখন আপনি টাইপিংটা শিখে ফেলবেন, এই স্কিলটা আয়ত্ত করে ফেলবেন, তখন আপনার ব্রেনকে আলাদা করে এর জন্য ভাবতে হবে না। আপনার নতুন করে পরীক্ষার হলে গিয়ে দেখতে হবে না, কিবোর্ডের দিকে তাকাতে হবে না যে আমি কোন লেটারটা কোথায় রয়েছে এবং কোন লেটারটা আমি কোথায় পাবো।
সো স্ট্যান্ডার্ড যদি আমি বলি ইংলিশ টাইপিং এর জন্য আপনার যদি 25 থেকে 30 WPM ওয়ার্ড পার মিনিট থাকে তাহলে আপনি গুড টু গো এবং ইজিলি আপনি পরীক্ষা অ্যাটেম্প্ট করতে পারবেন। আরেকটি কমন প্রশ্ন সেটা হচ্ছে কোন ধরনের কিবোর্ড বা কিবোর্ড লেআউট ব্যবহার করে প্র্যাকটিস করা সবচেয়ে ভালো। এই প্রশ্নটির ক্ষেত্রে আমি বলবো বাজারে যে স্ট্যান্ডার্ড মানের কিবোর্ড গুলো রয়েছে যেগুলো আপনি ইজিলি বাজারে পাবেন। প্রত্যেকটা এক্সাম সেন্টার সেম মডেলের কিবোর্ড বা সেম কোম্পানির কিবোর্ড ইউজ করে না। আপনাদের দেখানোর জন্য আমি দুইটি পপুলার কিবোর্ড আমি এখানে শো করতেছি। একটি হচ্ছে A4 এর কিবোর্ড, আমি পার্সোনালি এই কিবোর্ডটি ইউজ করি বাসায়, এবং আরেকটি কিবোর্ড রয়েছে সেটা হচ্ছে লজিটেকের, এবং এই কিবোর্ড গুলো বেস মডেল কিবোর্ড, দামে সবচেয়ে কমের দিকেই থাকে। সো এগুলোর একটা কিবোর্ড আপনি নিয়ে নেবেন এবং প্র্যাকটিস করতে পারেন। কিবোর্ডের পাশাপাশি আরেকটি বিষয় বলবো, মাউস আমরা অনেকেই ইউজ করি না, যারা ল্যাপটপ ইউজ করি তারা অনেকেই টাচ প্যাড ইউজ করে কাজ করে থাকি, কিন্তু কম্পিউটার বেসড মাউসের ব্যবহারটি বারবার করতে হয়, যেমন হাইলাইট করার জন্য এবং বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে কপি পেস্ট থেকে শুরু করে দেন স্ক্রলিং করা সবকিছু আমরা মাউসের উপরে আমরা অনেকটা ডিপেন্ডেন্ট থাকি এই ফরম্যাটে। সেক্ষেত্রে আমি বলবো বাসায় যখন যে কোনো কাজ করবেন ল্যাপটপে কম্পিউটারে আপনারা চেষ্টা করবেন এক্সটার্নাল মাউস ব্যবহার করার জন্য। সো এখন আমি ডিসকাস করব পেপার বেস থেকে কম্পিউটার ফরম্যাটে ট্রানজিশনের ক্ষেত্রে প্রত্যেকটা মডিউলে কি কি ধরনের আলাদা স্টেপ আপনাকে নিতে হবে এবং সেইগুলোই আমি এখন ডিসকাস করব। প্রিভিয়াস ভিডিওটি দেখেছেন, এই সফটওয়্যার সম্পর্কে আপনারা অলরেডি জানেন। এটি হচ্ছে আইএলটিএস প্রো ওয়েবসাইট থেকে ডাউনলোড করা একটি সফটওয়্যার, এবং এই সফটওয়্যারটি ইউজ করার মূল হেল্পটা হচ্ছে যে হুবহু মেইন টেস্টের মতো করে আপনারা এখানে প্র্যাকটিস করতে পারবেন। যারা আমার প্রিভিয়াস ভিডিওটি দেখেননি তারা দেখে নেবেন, আশা করি অনেক বিষয়ে আপনি ক্লিয়ারিটি পাবেন। সো আমি ক্যামব্রিজ 20 টেস্ট 1 এ চলে যাচ্ছি। প্রথমে আমি ডিসকাস করব লিসেনিং নিয়ে। লিসেনিং এর সবচেয়ে বড় যে সমস্যাটি হয় সেটি হচ্ছে অনেকেই বলে থাকেন আমরা অডিও শোনার সাথে সাথে আনসার গুলো লিখে ফেলতে পারি না। দেখুন, আমি অনেক আগে থেকেই টাইপিং এ অভ্যস্ত ছিলাম, অর্থাৎ স্ট্যান্ডার্ড যে টাইপিং টাচ টাইপিং সেটিতে অভ্যস্ত ছিলাম। ইভেন দো আমি যখন কম্পিউটার ফরম্যাটে চলে আসি তখন আমি নিজেও এই অডিও শোনার সাথে সাথে আনসার টাইপ করার ব্যাপারটি নিয়ে একটু স্ট্রাগল করি। এর কারণ আমি একটু আগেও বলেছি যে আমরা অডিও শোনার সাথে সাথে টাইপ করে ফেলার যে ব্যাপারটি সেটিতে আমরা অভ্যস্ত নই। আমরা অডিও শুনে শুনে লিখতে অভ্যস্ত। আমাদের সেই হ্যাবিটের কারণে আপনি যদি টাইপিং ভালো পারেন তবুও দেখবেন যে আপনি এখানে আনসার টাইপ করার ক্ষেত্রে একটু ডিফিকাল্টি ফেস করবেন। এই বিষয় থেকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে কম্পিউটার ফরম্যাটে প্র্যাকটিস করা। লিসেনিং পার্টের সেকেন্ড যে স্ট্রাগলিং পার্ট সেটি হচ্ছে ইনফরমেশন ম্যাচিং, এবং এই টাইপের কোয়েশ্চেনে অনেক ডিফিকাল্টিস রয়েছে কম্পিউটারে অ্যাটেম্প্ট করার ক্ষেত্রে। আমি নেক্সটে এই কোয়েশ্চেন টাইপটি কিভাবে আপনারা পরীক্ষায় অ্যাটেম্প্ট করবেন সেদিন একটি ইন ডিটেইলড ভিডিও বানাবো। এই ভিডিওতে পুরো বিষয়টি কভার করা সম্ভব নয়। বাকি কোয়েশ্চেন টাইপের জন্য আমি বলবো লিসেনিং পার্টটাতে আপনারা তেমন একটা স্ট্রাগল করবেন না, এবং এগুলো তুলনামূলকভাবে পেপার বেসডের থেকে ইজি। রিডিং পার্টটাতে আপনারা কি ধরনের ডিফিকাল্টি এখানে ফেস করতে পারেন। রিডিং এর ক্ষেত্রে সবাই আপনাকে হয়তো বলবে যে কোয়েশ্চেন এবং প্যাসেজ আপনি পাশাপাশি দেখতে পাচ্ছেন, এটা সুবিধাজনক একটি ফিচার, এবং আমি এর সাথে একমত যে এটা অনেকটা হেল্প করবে আপনার মেইন পরীক্ষায় অ্যাটেম্প্ট করার ক্ষেত্রে। কিন্তু অনেক সময় দেখা যায় যে প্যাসেজের একটা পার্ট থেকে যখন কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করবেন, যেমন এখানে ট্রু ফলস নট গিভেন রয়েছে, ধরুন আমি এই সেকশন থেকে ট্রু ফলস নট গিভেন আনসার করতেছি, এট দ্য সেম টাইম রিডিং প্যাসেজের ক্ষেত্রে যেটা হয় সেম জায়গা থেকে পরবর্তী কোয়েশ্চেন টাইপ, যেমন এখানে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এর আনসার চলে আসতে পারে। সো পেপারের ক্ষেত্রে আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে একই সাথে পুরো পেজ আমাদের সামনে থাকার কারণে দুই বা তার অধিক টাইপের কোয়েশ্চেন আমরা একসাথে অ্যাটেম্প্ট করতে পারি। কিন্তু কম্পিউটার বেসড ক্ষেত্রে আপনাকে এখানে কিন্তু স্ক্রল করে উপরে নিচে বারবার আসতে হবে। এটা একটু ডিফিকাল্ট হয়ে যায় যখন আপনার হাতে অনেক কম সময় থাকবে। যেমন এই পর্যন্ত আপনি স্ক্রল করে যখন কোশ্চেনটা অ্যাটেম্প্ট করতেছেন তখন দেখা যাবে যে নিচে যে 11 to 13 যে কোশ্চেনগুলো রয়েছে হঠাৎ আপনি এক্সাম প্রেসারে ভুলে যেতে পারেন।
সো এই বিষয়গুলো নিয়ে একটু সতর্ক হতে হবে। স্ক্রলিং এর বিষয়ে নিজেকে একটু প্রস্তুত রাখতে হবে। রিডিং পার্টটাতে একটা সুবিধা হচ্ছে আপনি আনসার গুলো কন্ট্রোল-C দিয়ে কপি করে কন্ট্রোল-V দিয়ে পেস্ট করতে পারবেন। সেক্ষেত্রে একটু লক্ষ্য রাখবেন আনসারের আগে এবং পরে কোনো ধরনের স্পেস যেন চলে না আসে। এটা যখন আনসার করবেন তখন একটু ডাবল চেক করে নেবেন, যেমন শুরুতে বা শেষের দিকে কোনো ধরনের স্পেস যেন পড়ে না যায়। রাইটিং এর ক্ষেত্রে আপনারা যে অসুবিধাটি ফেস করবেন সেটি হচ্ছে টাইপো, অর্থাৎ আমরা একটা ওয়ার্ডের স্পেলিং ভালোভাবে জানি, তবুও দেখা যাবে এক্সাম প্রেশার এবং দ্রুত টাইপ করার কারণে অনেক সময় আমরা স্পেলিং মিস্টেক করে ফেলবো। এগুলোকে বলা হচ্ছে টাইপো। এবং এই টাইপো গুলো কম্পিউটার স্ক্রিনে সহজে চোখে পড়ে না এবং এই জন্য এগুলো খুবই একটু ট্রিকি। বাট হাতে লেখার ক্ষেত্রে কিন্তু আমরা একটু সময় বেশি নেই, সেক্ষেত্রে কম্পিউটার বেসড রাইটিং এর পার্টটাতে আপনারা একটু এক্সট্রা টাইম পাবেন। সো সেই টাইমটা কাজে লাগাবেন এবং টাইপগুলো বের করার চেষ্টা করবেন এবং কারেক্ট করে নেবেন। এখানে আরেকটি ইস্যু হয়, সেটি হচ্ছে আনসারটা মডেলিং করা, অর্থাৎ আমরা রাইটিং আনসার করার পূর্বে একটি প্ল্যান করে থাকি। এই প্ল্যানটি আপনি দুইভাবে করতে পারেন। একটি হচ্ছে আপনার আনসার যে পার্টটি রয়েছে সেখানে আপনি শুরুর দিকে একটু প্ল্যান করে রাখতে পারেন এবং এই প্ল্যানিংটা আনসার করার শেষে ডিলিট করে দিবেন। সেকেন্ড আরেকটি ওয়ে হচ্ছে আমাদের প্রত্যেকটা মডিউলের ক্ষেত্রে একটা পেপার এবং পেন্সিল দেওয়া হয়। তো আপনি প্ল্যানিংটা সেই পেপারে করে নেবেন এবং এটা আপনার জন্য একটি সাইন পোস্ট হিসেবে কাজ করবে, এক্সামের মিডল পয়েন্টে গিয়ে ট্র্যাক যেন হারিয়ে না ফেলেন। এখানে রাইটিং এর ক্ষেত্রে রাইটিং পার্ট 1 এবং 2 দুইটার ক্ষেত্রে সেম বিষয়গুলোই হবে। যেহেতু ওয়ার্ড কাউন্ট আপনি এখানে দেখতে পাবেন, এখানেও আপনি কাটিং পেস্টিং করতে পারবেন, অর্থাৎ আপনি কন্ট্রোল-C কন্ট্রোল-V এগুলোর ব্যবহার করতে পারবেন। যদি আপনি মডারেট টাইপিং পারেন, আমি বলবো কম্পিউটার বেসডে রাইটিং পার্টটা সবচেয়ে ইজি একটা পার্ট। আরেকটি ব্যাপার হচ্ছে নাম্বার লেখা, অর্থাৎ নাম্বার লেখার ক্ষেত্রে আমি যেটা করতাম, আমি খাতায় লিখে নিতাম, অর্থাৎ যে পেপার এবং পেন্সিলটা দেওয়া হয়েছিল মূল এক্সামে, আমি সেক্ষেত্রে নাম্বার লেখার ক্ষেত্রে আমি সেটি পেপারে লিখে ফেলতাম। যেহেতু প্রত্যেকটা সেকশনের ক্ষেত্রে 1 মিনিট করে পাওয়া যায় প্রত্যেকটা পার্টে, এবং শেষেও যেহেতু 2 মিনিটস দেয় যে আনসারগুলো রিচেক করার জন্য, সেহেতু আমি নাম্বার এবং নাম যেগুলো হচ্ছে স্পেলিং করে বলা হয় সেগুলোর ক্ষেত্রে আমি প্রথমে পেপারে লিখতাম, দেন হচ্ছে যখন সময় পেতাম তখন সেই আনসারটি ট্রান্সফার করে নিতাম। অনেক বেশি প্র্যাকটিস কিন্তু আপনার স্কোর বাড়াতে খুব একটা হেল্প করবে না, যদি না আপনি সেই এরর গুলোকে ডিটেক্ট করে কাজ না করেন। প্র্যাকটিসটা হচ্ছে মূলত আপনার উইকনেসেস গুলো বের করার একটি মাধ্যম এবং এর উপর কাজ করেই আপনি নিজেকে ইমপ্রুভ করবেন। যেমন ইনফরমেশন ম্যাচিং এবং ম্যাপ কোয়েশ্চেন কম্পিউটার বেসডে একটু ট্রিকি লাগে এবং এর সমাধান হচ্ছে প্র্যাকটিস করে নিজের একটি ওয়ে আউট বের করা এবং সেটি ইমপ্লিমেন্ট করার মাধ্যমে যখন আপনি পরবর্তীতে প্র্যাকটিস করবেন আপনি এখানে আরো ভালো করবেন। সো প্রিপারেশনের ক্ষেত্রে দুই ধরনের ব্যাপার রয়েছে, একটা হচ্ছে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর যে স্কিল সেটা বৃদ্ধি করতে হবে। সেকেন্ড, সেই প্রিপারেশনের পাশাপাশি আমি বলবো স্পেসিফিক কিছু ট্রিক্স থাকে যেটা পার্সন টু পার্সন ভ্যারি করে এবং এটা একমাত্র আপনি নিজেই বের করতে পারবেন যদি আপনি টেস্ট ফরম্যাট নিয়ে ওয়ার্কআউট করেন। এজন্য আমি বলবো যে প্রত্যেকটা সেকশনের ক্ষেত্রেই আপনার নিজস্ব কিছু স্ট্র্যাটেজি থাকতে পারে। সেক্ষেত্রে আপনি যখন প্র্যাকটিস করবেন তখন নিজের সেই স্ট্র্যাটেজি গুলো আপনি খুঁজে পাবেন এবং সেগুলো ইমপ্লিমেন্ট করার মাধ্যমে আপনি কম্পিউটার ফরম্যাট টেস্টে আরো ভালো করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে এবং আপনারা হতাশ না হয়ে প্র্যাকটিস এবং প্রিপারেশন দুটোই করতে থাকুন। ইনশাল্লাহ মূল টেস্টে আপনি একটি ভালো স্কোর গেইন করবেন।